আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী ভিডিওটি যে যেখান থেকে শুনবেন এবং দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি 23শে জুন, এই 23শে জুন নতুন কি চমক আসছে। এই 23শে জুনই কি আওয়ামী লীগ ফিরে আসছে রাজপথে? শেখ হাসিনাও কি ফিরে আসছে অতি দ্রুত? এই বিষয়গুলো নিয়ে আসলে একটু কথা বলবো। এই বিষয়টা এমন যে 23শে জুন, দেখেন 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অলরেডি আপনারা 2-3 দিন যাবৎ দেখছেন যে বিভিন্ন জায়গায় বড় বড় মিছিল করছে আওয়ামী লীগ। সব জেলায়, উপজেলায়, থানায়, গ্রামে গঞ্জে, ছোট থেকে বড় 50 জন থেকে 500 পর্যন্ত লোকের মিছিল হচ্ছে। পুলিশ যে ধরছে না তা না, 2-4-10 জন করে পুলিশ ধরছে, পুলিশ গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে, পুলিশ নিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কি মিছিল তো থামানো যাচ্ছে না। যার কারণে 23শে জুন নিয়ে আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিশ জারি করা হয়েছে পুলিশ প্রশাসনের উপরে, যে 23শে জুন অনেক কিছুই হইতে পারে, পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। পুলিশকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে, একটা জিনিস যদি একটু খেয়াল করেন, দেখেন একটা থানার পুলিশ, যে কোনো একটা থানার পুলিশ যখন ওই যে সন্ত্রাসী ছিনতাইকারী 5-7 জনকে ধরতে যায়, সেইখানেও বাধার মুখে 5-7 জনের পুলিশকে পিটাইয়া দৌড়াইয়া দেয়। দেখছেন না এই জিনিসগুলো? ঠিক তেমনি যদি আমরা 100, 150, 200, 500 লোক যদি সাহস করে দাঁড়াইয়া যায়, তাহলে পুলিশ কি হবে? দেখেন, পুলিশ চাকরি বাঁচানোর জন্য, পুলিশ চাকরি বাঁচানোর জন্য আমাদেরকে ধরতেছে, কারণ ওদের চাকরি, ওদের ধরতে হবে। তাই বলে এমন না যে পুলিশ সবাই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, না, পুলিশ সেটা করতেছে। বা যে কোনো একটা থানার সেই সক্ষমতা নাই যে 50 জন ছেলে পেলে এক জায়গায় দাঁড়ায় গেলে ধরে নিয়ে যাবে, এই সক্ষমতা পুলিশের নয়, কারণ পুলিশেরও ভয় আছে। আবার পুলিশের মধ্যে একটা বিশ্বাস কি আছে জানেন, যে আওয়ামী লীগের ছেলেরা, ছাত্রলীগের ছেলেরা বা আওয়ামীপন্থী যারা নামে, তারা পুলিশের উপরে আক্রমণ করবে না, কারণ এই পুলিশের যে গঠন প্রক্রিয়া, মানে গত 15 বছরকে সব বাহিনীর মধ্যে পুলিশ বাহিনীকে সেরা বাহিনী হিসেবে তৈরি করেছিল কিন্তু আওয়ামী লীগ, সবকিছু দিয়ে। এইটা তৈরি করতে যায় আওয়ামী লীগের যেমন বদনামও আছে, তেমন আবার পুলিশে যারা চাকরি করে বা আম জনগণ যারা এতদিন শান্তিতে ছিল, শান্তিতে ছিল গত 15 বছর, তারাও জানে যে পুলিশ প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া এই দেশে শান্তিতে বসবাস করা যায় না। পুলিশ ছাড়া ধর্ষণ, ছিনতাই, খুন খারাপি এগুলো ট্যাকেল দেওয়া যায় না। এটা ভালোভাবেই পুলিশ এবং জনগণ জানে। আর আওয়ামী লীগের যে মিছিলগুলো হয়, এই মিছিলগুলোতে এখন জনসাধারণের সম্পৃক্ততা বাড়ছে, মানে আম জনগণের সম্পৃক্ততা বাড়ছে। তো যার কারণে 23শে জুন সরকারের ভিত অলরেডি কেঁপে গেছে। সরকার নাকি গত 2 দিন আগে, বাংলাদেশের যে সরকার আছে এখন আর কি, আপনার পরাধীন প্রধানমন্ত্রী, তিনি তার দল একটা চুক্তি মতো করার চেষ্টা করছে আওয়ামী লীগের সাথে, লিখিত না মানে ভার্বাল চুক্তির মতন, যে আপনারা আসেন, আপনারা রাস্তাঘাটে থাকেন, কোনো সমস্যা নাই, মিছিল মিটিং করেন, আপনারা জামাত আর এনসিপি কে ঠেকান, শর্ত হইলো যে আমাদের 5 বছর ক্ষমতায় থাকতে দিতে হবে, মানে মামার হাতের মোয়া দেওয়া। মানে ওনাদের দ্বারা তো জামাত আর এনসিপির ঠেকানো সম্ভব হইতেছে না, কারণ ওনাদের নিজের মধ্যেই রয়েছে গুতাগুতি, সম্ভব হইতেছে না। সুতরাং আওয়ামী লীগ এসে এদের ঠেকাবে, ওনারা শান্তিতে দেশ শাসন করবেন, যা দোষ পড়বে সব আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ সভানেত্রী নাকি, যতটুকু শুনেছি, আমাদের জননেত্রী শেখ হাসিনা, উনি মানেন নাই। কারণ উনি কি বিএনপির লাঠিয়াল হিসেবে জামাত এনসিপির ঠেকাইবেন? কেন জামাত এনসিপির উনি কেন ঠেকাইবেন? সুতরাং এটা মানেন নাই। সুতরাং ওনাদের মনে কষ্ট। এখন ওনারা চাইতেছেন যে মানে আওয়ামী লীগ যদিও বা ফিরে আসে, বা আওয়ামী লীগকে একটু জায়গা দিই, তাইলে যদি জামাত এনসিপির আওয়ামী লীগ ঠেকায়। কেন? আওয়ামী লীগ কি কারো লাঠিয়াল? আওয়ামী লীগ কি জামাত এনসিপির ঠেকানোর জন্য আওয়ামী লীগ রাস্তায় নামবে আর আপনারা শান্তিতে থাকবেন? আপনারা দেশের রোগামেরা দিবেন, আপনারা বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করবেন, আওয়ামী লীগ সব সমর্থন দিবে, আর খালি জামাত বিএনপি লোক গুতাগুতি করবে? কামটা কি আমারও? কারণ আমাদের যদি শত্রু যদি কেউ থাকে, সেটা যেমন বিএনপি, তেমন এনসিপি, তেমন জামাত, সবাই শত্রু। আমাদের শত্রু সবাই। শুধু আমাদের মিত্র হচ্ছে যে বাংলাদেশের আপামর জনগণ। বাংলাদেশের 90% জনগণ আমাদের মিত্র, আর 10% মৌলবাদ, জঙ্গিবাদ, এরাই হচ্ছে আমাদের শত্রু। এই যখন পরিস্থিতি, তখন 23শে জুন কি হবে দেখেন। গত পুলিশ রিপোর্টে গত 2 দিন আগে একযোগে 77টা মিছিল হয়েছে আওয়ামী লীগের। আজকে সারাদিনও 4-5টা মিছিল এই পর্যন্ত দেখা গেছে, কিন্তু আরো বেশি হইতে পারে, এখনো পুরো রিপোর্ট পাওয়া যায়নি। সুতরাং মিছিল আজকে হবে, কালকে হবে।
তবে 23শে জুন যদি সারা বাংলাদেশে একযোগে যদি বিভিন্ন জেলা উপজেলায় মিছিল শুরু হয়, আর এটা যদি শক্তি সামর্থ্য নিয়ে নামা হয়, তাহলে আমাদের ঠেকানোর কেউ নেই। 50 জন লোক আছে, 50 জন লোকের 50 জনই লাঠি ইট পাটকেল লাঠি সোটা নিয়ে নামার দরকার নেই। হ্যাঁ, 50 জন ওরাও হয়তো কিছু নামবে, কিন্তু সেখানে হয়তো একটা ধাওয়া পাল্টা দেওয়া হবে। সেখানে নর্মাল আন্দোলন সংগ্রামের যে টেকনিক, সেখানে হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটা মিছিল যাচ্ছে, পাশ দিয়ে একটা রিক্সার ভিতরে আছে সব কঙ্কর ইট, এগুলো অল্প দূরে যায় ফালাই দিতেছে। তার মানে এমন জায়গায় যায় ফালাই দিতেছে যে আমার মিছিলটা অদ্দূর গেলে সামনে যদি কেউ থাকে এখান থেকে ওই কঙ্কর নিয়ে ফালাইবে। পুলিশ ধরে না, পুলিশ ধরলে কয় যে স্যার কঙ্কর তো আমি নিয়ে যাইতেছি, বাড়ির কাম আছে। ওই রিক্সা ভ্যানের মধ্যে কিছু গজারি লাঠি রাইখা দেয়, কয় যে স্যার এটা তো আমি ওয়ার্কশপে নিতেছি ওই ইয়ের ডাট বানাইতে, কোদালের ডাট বানানোর জন্য। আসলে এগুলো সব কিন্তু মিছিলের আগে দিয়ে একটু আগে দিয়া যায়, জায়গা মতন যায়, হয়তো চাক্কার পাম্প ছিল যে পাম্প ঠিক করতে থাকে, ওইদিকে যখন গন্ডগোল লাগছে তখন লয়। এগুলো হচ্ছে টেকনিক, নর্মাল টেকনিক প্রতিটা মিছিলের। প্রচন্ড দৌড়াইয়া ঝটিকা মিছিলের এখন আর দরকার নাই। এখন কথা হচ্ছে আপনি যত আস্তে আস্তে মিছিল করবেন, যত স্লোলি যাবেন, ততই বেটার। আপনার 50 জন আছেন, ওরা হয়তো 20 জন আসছে, দৌড়ানি দেন ওদের, ভয় পাওয়ার দরকার নাই। কারণ আপনি দৌড়ানি দেওয়া শুরু করলে পুলিশ দৌড়াই যাবো। কিন্তু শক্তের ভক্ত নরমের জম, একটা কথা মনে রাখেন, সবাই শক্তের ভক্ত। আপনি যখন শক্তি নিয়ে দাঁড়াবেন, এই যে আগে একটা দুইটা মিছিল করতেন, এখন যখন গত 3 দিন আগে 77টা মিছিল সারা বাংলাদেশে, ওদের কিন্তু অলরেডি কষা পায়খানা শুরু গেছে, পায়খানা কষা হয়ে গেছে, সরকারের কষা শুরু হয়েছে। কারণ সরকার জানে যে আওয়ামী লীগ যদি রাস্তায় একবার আপন মহিমায় নেমে আসে, তাহলে এই সরকার চালানোর উপায় নেই। কারণ সরকার এখন যা করেছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, নিষিদ্ধ কইরা ওনারা না পারতেছে নিষিদ্ধ আদেশ তুলতে, না পারতেছে ধরে রাখতে। কারণ নিষিদ্ধ আদেশ তুললেও ওনাগো ক্ষতি, না তুললেও ওনাগো ক্ষতি, দুইটাতেই ওনারা কিন্তু ফর দা ফায়ার হয়ে যাইতেছে। শুধু পুরো বিষয়টা এখন জটিল, যার কারণে 23শে জুন একটা চমক হইতে পারে। এমন হইতে পারে যে 23শে জুনে ব্যাপক মিছিল হইতে পারে চতুর্দিকে। হ্যাঁ, আপনারা কেউ এটা মানেন না যে ঠিক আছে আমরা মিছিল নিয়ে 32 নাম্বার দিকে, 32 নাম্বার হয়তো পর্যাপ্ত প্রস্তুতি ওদের থাকবে, আমরা ওইটা কাটাইয়া যাই না, ওই জায়গায় যাব না। আরো জায়গা আছে না, বিভিন্ন জায়গা আছে। আমাদের মিছিল কইলেই যে খালি 32-এর সামনে যায় মিছিল দেখাইতে হবে তা না। কারণ আমাদের সেই হেডাম আমরা যখন ভাঙছে তখন দেখাইতে পারিনি। সেদিন ওখানে যদি 20,000 ছিল, আমরা যদি 50,000 যেতাম, সেদিন হেডাম দেখানোর কথা ছিল। ওইভাবে না, মিছিল করতে হবে একদম সব হাই স্পট গুলোতে, যেগুলো হাই স্পট, যেমন আপনার মিরপুর আছে, তারপর মতিঝিল আছে, শাপলা চত্বর আছে, গুলিস্তান আছে, ঢাকা শহর, ঢাকা আর চিটাঙের মূল পয়েন্ট গুলোতে যদি বড় বড় মিছিল করানো যায়, ওয়েল এন্ড গুড। আর ওই যে পুলিশের কথা যেটা বললাম, পুলিশ চাকরি বাঁচানোর জন্য 2-4-10 জন ধরবে, পুলিশ 100 লোকের ধরবে না। পুলিশ যেখানে দেখবে যে 100 থেকে 500 লোক হয়ে গেছে, পুলিশ সেখানে আশপাশও আসবে না। কারণ 2-3-4 থানা মিলে হবে না। একটা থানায় 36 থেকে 50 জন ধরেন পুলিশ থাকে, একটা থানায় এক্সাম্পল 50 জন, সেখানের মধ্যে কেউ ছুটিতে আছে, কারো ডিউটি নাই, এরকম করে তো 10-15-20 জন পুলিশ থাকে টোটাল। সেখানে যদি 100 জন পোলাপাইন নামেন, ওই থানার ক্যাপাসিটি আছে আপনারা ধরতে পারবো না। কারণ আপনিও যখন হুঙ্কার দিবেন, কারণ ওরা যেখানে 5 জন ছিনতাইকারী ধরতে গেলে পুলিশ মাইর খায়, সেখানে আপনার 50 জনের সামনে ওরা মাথা খারাপ দাঁড়াইবো, ওরা তো পিটিয়ে দিব। এই আতঙ্কটা পুলিশের, মায়ের খাওয়ার আতঙ্ক পুলিশের আছে। যদিও পুলিশ বিশ্বাস করে যে আওয়ামী লীগ মারবে না, কিন্তু মায়ের খাওয়ার আতঙ্ক তাদের মধ্যে আছে। সবার মধ্যে না থাকলেও 5 জনের মধ্যে আছে। ওসি গুলো হয়তো একটু সামনে আইব, কিন্তু আপনি যখন ধরে যাবেন তখন দেখবেন ওসিও ল্যাংড হইয়া দৌড়াইতেছে। হচ্ছে মূল। শুধু 23 তারিখ মাথায় রাখেন, এই 23 তারিখ যদি একটা বৃহৎ কিছু ঘটানো যায়, এটাই আমাদের জন্য সবচেয়ে সুফল বয়ে আনবে। বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করবার লক্ষ্যে গত বছরের মে মাসে ইনুজ গং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তখন তারা বলে বেড়াতো যে আওয়ামী লীগ আর জীবনেও ঘুরে দাঁড়াতে পারবে না, আওয়ামী লীগের রাজনীতির সমাধি রচিত হয়েছে। কিন্তু বর্তমান বাস্তবতায় কি তাই মনে হয়? কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কি প্রকাশ্য আওয়ামী লীগের চাইতেও বেশি শক্তিশালী? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে ফলাফল আশা করেছিল ইউনূস গং এবং পরবর্তীতে বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারও ইউনূসের সেই সিদ্ধান্ত এখন পর্যন্ত বহাল রেখেছে এবং যার মধ্য দিয়ে তারা ধারণা করেছিল আওয়ামী লীগের রাজনীতি শেষ। আওয়ামী লীগ এর আগে একাধিকবার নিষিদ্ধ হয়েছে, আর প্রতিপক্ষ এই বিএনপি বলেন, জামাত বলেন, অনেকেই বহুবার বলেছে আওয়ামী লীগের রাজনীতি শেষ। কিন্তু আওয়ামী লীগ যেন ফিনিক্স পাখি, প্রতিবার সে ঘুরে দাঁড়িয়েছে, ছাই থেকে নতুন করে জন্ম নিয়েছে। তো আজকে আপনাদের সামনে যখন কথা বলছি, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে
সরকার, বিএনপি, জামাত সবারই ভীষণ মাথা ব্যথা। আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি এবং জামাত তাদের কৌশল নির্ধারণ করছে এবং কৌশল নির্ধারণটা করতে গিয়ে তারা নির্ভর করছে বেসিক্যালি আওয়ামী লীগের সমর্থনের উপর। তাদের ধারণা যে আওয়ামী লীগ যদি তাদের সমর্থন দেয় তাহলে তারা এই স্থানীয় সরকার নির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে, যেটা হয়েছিল গত 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে। সেই সন্ধ্যা রাতের নির্বাচনে অনেক আসনেই বিএনপি, আওয়ামী লীগ এবং সংখ্যালঘুদের ভোট তাদের বাক্সে নিয়েছিল এবং তখন তারা নানা রকমের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল অনেক প্রতিশ্রুতি তারা আর রাখেনি। সরকারের কাছে গত বৃহস্পতিবার একটি গোয়েন্দা প্রতিবেদন জমা পড়েছে, যে প্রতিবেদনটি প্রধানত আগামী 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে সরকারের গোয়েন্দা বিভাগ ধারণা করছে যে ওই দিন সারা দেশে ব্যাপকভাবে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো শোডাউন করবে এবং এর ফলে দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র জোট এবং এনসিপির সাথে একটা গন্ডগোল হতে পারে। পুলিশ নিজেও ভয় পাচ্ছে যে তারা যদি আওয়ামী লীগের কার্যক্রমে বাধা দেয় তাহলে সেক্ষেত্রে তাদের উপরেও আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণ ক্ষুব্ধ হতে পারে। তো এই গোয়েন্দা প্রতিবেদনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিস্তারিত বলা হয়েছে এবং একটি আসনকে তারা উদাহরণস্বরূপ গোয়েন্দা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে, সেটি হলো লক্ষ্মীপুর ৩ আসন। লক্ষ্মীপুর উপজেলার 12টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভাকে নিয়ে এই লক্ষ্মীপুর ৩ আসনে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন বর্তমানে বিএনপির মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রাজনীতিতে অ্যানি নামেই তিনি পরিচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাতের রেজাউল করিম। মিস্টার অ্যানি পেয়েছিলেন ১,৩৫,৬১২টি ভোট এবং মিস্টার রেজাউল করিম পেয়েছিলেন ১,২২,৮০২টি ভোট। তাদের দুজনের ভোটের ব্যবধান ছিল মাত্র ১২,৮১০টি। লক্ষ্মীপুর সদরের যে উপজেলা তার 12টি ইউনিয়নের কথা বললাম, সেখানে অন্তত 6টি ইউনিয়ন যেমন ভবানীগঞ্জ, কুশাখালী, তেওয়ারীগঞ্জ, দিগলি, মান্দারি, চরসাই, এই 6টি হলো আওয়ামী লীগের দুর্গ। তার মানে এই যে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলে জিতেছেন, এখানে আওয়ামী লীগের ভোটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। তো তারা এখন চেষ্টা করছে যে আগামী স্থানীয় সরকার নির্বাচনেও তারা আওয়ামী সমর্থকদের ভোটটা তাদের পক্ষে নিতে চায় এবং এর জন্য তারা ইতিমধ্যে বেশ কিছু অফার আওয়ামী লীগকে দিয়েছে। জামাত বলছে যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হামলা হচ্ছে এগুলো বন্ধ করে দিবে, সামাজিক কার্যক্রম চালাতে দিবে, তাদের সকল রকমের সহযোগিতা করবে, নির্বিঘ্নে ব্যবসা করতে দিবে। বিএনপিও একই কথা বলছে, প্লাস বিএনপি বলছে তাদের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করবে এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে জামাত এখনো হার্ড লাইনে থাকলেও বিএনপি মনে করে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিলে রাজনীতির মাঠে আলটিমেটলি বিএনপি উপকৃত হবে। আওয়ামী লীগের কাছে ইতিমধ্যেই 6 দফা প্রস্তাব দিয়েছে বিএনপি সরকার, ইতিমধ্যে আপনারা সেটা জানেন। তার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দফা হলো যে আওয়ামী লীগের উপর কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে, কিন্তু তার বিনিময়ে কথা দিতে হবে যে আওয়ামী লীগ 5 বছর বিএনপিকে কোনো রকমের ডিস্টার্ব করবে না, বিএনপি সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে তুলবে না। এরকম 6 দফা আওয়ামী লীগের পক্ষ থেকে খুব স্পষ্ট করেই জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো শর্ত মেনে তারা কোনো ডিলে যেতে রাজি নয়। তারা তাদের শক্তিতেই রাজনীতিতে ফিরে আসবে, তাদের উপরে যে আরোপিত নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহার হয়ে যাবে জনগণের চাপের মুখে এবং সময়ের সাথে সাথে। আওয়ামী লীগ এই যে কোনো রকমের আপোষ নামায় সই করতে রাজি হচ্ছে না, এর অন্যতম কারণ হলো যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে উঠেছে। তাদের অনেকের সাথেই কথা বলে এটা বোঝা গেছে যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা এখন আর হামলা, মামলা, নির্যাতন, জেল, জুলুম এগুলো কোনো কিছুরই পরোয়া করছে না এবং আপনারা দেখছেন
এমনকি আজকেও বাংলাদেশের অনেকগুলো জেলায় মশাল মিছিল বলেন, এমনি মিছিল বলেন, মোটরসাইকেল মিছিল বলেন, এগুলো হচ্ছে কিন্তু। এবং আমি একটি উদাহরণ দিব, আছে কুষ্টিয়া শহরের একজন সাবেক মেয়রের বাড়িতে, এবং তিনি আওয়ামী লীগ নেতা মিস্টার আনোয়ার আলী, তার বাড়িতে যৌথ বাহিনী গিয়েছিল, পুলিশ, বিজেপি এবং ডিবি। তারা গিয়েছিল এই সম্ভবত আনোয়ার আলীর ছেলেকে গ্রেপ্তার করতে, তরুণ আওয়ামী লীগ নেতা, তাকে গ্রেপ্তার করতে। এবং এই খবর পাওয়ার পরে আশেপাশের নারী এবং জনগণ সবাই এসে বাড়িটা ঘিরে রেখেছিল। 2 থেকে 3 ঘন্টা পুলিশ, বিজেপি, ডিবি ঘেরাওয়ের মুখে ছিল। তারা কারণ জানতে চেয়েছে। তারা বলছে যে এইভাবে হয়রানি করা যাবে না, এইভাবে ইচ্ছে মতো নির্যাতন করে এইভাবে ধরে নেওয়া যাবে না। এবং জনগণের চাপের মুখে 3 ঘন্টা পরে পুলিশ, বিজিবি, ডিবি শূন্য হাতে ফিরে গেছে। তো এই যে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকরা যে জেগেছে তাই নয়, তাদের সাথে জনগণও তাদের পাশে দাঁড়াচ্ছে। এই যে আজকে কুষ্টিয়ায় যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু একটা খুব বড় সাইন, এবং এইটা আস্তে আস্তে সারা বাংলাদেশেই ঘটবে এবং সারা বাংলাদেশে একটা গণবিস্ফোরণের ক্ষেত্র তৈরি হচ্ছে। স্বভাবতই আওয়ামী লীগ ফিরছে। আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা আছে, কার্যক্রমের নিষেধাজ্ঞা, এগুলোকে তারা মোটেও তোয়াক্কা করছে না, এবং তারা আরো দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। যে কারণে আজকে অনেকেই বলছেন প্রকাশ্য আওয়ামী লীগের চাইতে নিষিদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। এই যে লাউ কুমড়া নিয়ে টানাটানি, শুধু লাউ কুমড়া না তো, আপনি অবাক হয়ে যাবেন যে কাঁটাতারের বেড়ার ভিতরে গিয়ে তারা লাইভ ভিডিও বানায়, টিকটক করে, সেখানে গিয়ে গালি দেয়, এই মোদির বাচ্চা এদিকে আয়। বলে কি, সীমান্তে গিয়ে বলে যে তোরা কামাই করে খাইতে পারস না, আমাদের এখানে ঠেলে পাঠাস কেন? মানে কিরকম উল্টো অভিযোগ, উদর পিন্ডি বুদর ঘাড়ে। মানে বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমান ভারতে খায় দেয়, আর বাংলাদেশের এই জামাতি মাইন্ডসেট আপ, এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাতি কোচিং সেন্টারে যারা ইতিহাস করেছে, তারা বলতেছে যে ভারত থেকে নাকি ভারতীয় মুসলমানদের কথা বলতেছে। এদের আপনি কি বোঝাবেন? এদের আপনি কি বোঝাবেন? আপনি দেখলেন না যে জামাতিরা কত বড় বাটপার, যে তাদের শিবিরের লম্পট এবং ভ্রূণ হত্যাকারী এবং পাটপারি করা এবং অপহরণের নাটক সাজানো ফ্রড মাজারের মতো। মান্নান মরিয়মের নাম মনে আছে তো? এরকম নাটক সাজানো এই শিবিরের পক্ষে, পুরো সংসদের জামাতেরা তার পক্ষে গেল, পুরো শিবির তার পক্ষে, অথচ তারা কিন্তু তারা বহিষ্কার করছে। বহিষ্কার করা মানে অপরাধী, তার পক্ষে তুমি যাবা কেন? তার মানে এরা বাটপারিটা দেখছেন তো, এদের পাটপারের সীমা নাই। আর আপনি যেটা বললেন সীমান্তে এরা গিয়েছে, উস্কানি দিচ্ছে, এটা জামাতের আমির তো বলি, এই উস্কানি দিচ্ছে জামাতের আমির সাদা শকুন, এই শফিকুর, ডাক্তার শফিকুর রহমান। 3 বারের ফেলটু, 4 বারের ফেলটু আসলে জামানত হারা। কারণ হলো এইবারও তাকে অনুরোধের আসলে এমপি বানানো হয়েছে। ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে, তারেক রহমানের হাতে পায়ে ধরে, সেনা প্রধানের হাতে পায়ে ধরে, ওয়াকারের হাতে পায়ে ধরে এই জামাতের আমির সাদা শকুনকে এমপি বানানো হয়েছে। এইবারও তার জামানত চলে যেত। যে নিজের আসনে গিয়ে নিজের বাড়িতে 3 বার হ্যাট্রিক করে জামানত হারানোতে, সে ঢাকাতে কিভাবে পাশ করবে? এত সহজ? অত নালি আদেশের নালি তো আদেশের। তো যাই হোক, এগুলো সাদা শকুন নিজে সেদিন বয়ানে আপনি দেখেছেন, তিনি বলেছে বিজেপির কাঁধে কাঁধ রেখে আমরা সীমান্ত পাহারা দিব। কেন যাইতে হবে তোমার? এই উদ্দেশ্যে উস্কানি। আবার বিজেপির এক দেখলাম পোশাকি লোক বলতেছে জনগণকে যে এখানে যদি কোনো লোক আসে, কোন ভারতীয় পুশিং করে জানাবা, গুলি করে মেরে ফেলাম। বলে নাই? আসছে। তারপর আরো কি করেছে, এই জামাতের আরেক নেতা গোলাম কি তাহের নাকি কাফের নাকি কি কাহের, সে বলেছিল আমরা তো দোয়া করতেছি ভারত যেন আক্রমণ করে, আমাদের 50 লক্ষ জেহাদি রেডি। এই জামাতের নেতা বলেছে। শুধু এইটা না, আবার জামাতের আরেকটা পোস্টার বয়, অরিজিনাল কেসকি বান্দির পোলা বালিস্টার শাহরিয়ার, ফেকু বালিস্টার, সে কি বলেছে? সে বলেছে যে পাকিস্তান থেকে রেঞ্জার এনে বাংলাদেশের সীমান্ত পাহারা দিতে হবে। এখানেই ক্ষান্ত হয়নি, এও বলেছে ভারতের বিরুদ্ধে আপনাকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে বলতেছে। এর মানে আপনি কি বুঝলেন? এগুলো তো উস্কানি দিচ্ছে। তারা চাচ্ছে এই দেশে একটা যুদ্ধ হোক। তারা চুলকায় ঘাও বানাইতেছে, কিন্তু চুলকায় ঘাও বানাইলে সেই ঘায়ের কিন্তু বেদনা এবং জ্বালা কিন্তু বেশি হয়। নর্মাল ঘায়ের কিন্তু জ্বালা বেদনা হতো না, কিন্তু যদি চুলকায় ঘাও বানায় ওই জ্বালাটা কিন্তু বেশি। প্রথমে খুব মজা লাগে, যাদের চুলকায়, আমার ছোটবেলা চুলকানি হয়েছিল, চুলকাইলে খুব মজা লাগতো। তারপর যখন ঘাওটা হয়ে যাইতো না, 7 দিন ভুগতাম, 15 দিন ভুগতাম, অ্যান্টিবায়োটিক খাইতে হইতো 15 দিন 1 মাস। তো আপনি ঘাও বানালে অ্যান্টিবায়োটিক খাবেন, কিন্তু বাংলাদেশ নিয়ে তো টানাটানি বাঁধবে, যেটা আমাদের কমরেড সামাদ ভাই বলে গেলেন, আমাদের মার্ক্সবাদী নেতা বলে গেলেন
যে বাংলাদেশের তো চিকেন নেক তো এলিফ্যান্ট নেক হয়ে যাবে, রংপুর নিয়ে টানাটানি লাগবে। এরা মনে করতেছে তুরস্ক আর পাকিস্তানের কথা যুদ্ধ করলে জিতে যাবে। এতই যদি মুরত পাকিস্তানের থাকতো, এতগুলো পারমাণবিক বোমা নিয়ে বারবার ভারতের হাতে ঠেলা খায় কেন, উষ্টা খায় কেন? যদি তাদের মুরদে পোলাইতো, যেই দেশের সেনাবাহিনী মানে পাকিস্তানের সেনাবাহিনী নিজের দেশের সন্ত্রাসীদের হাতে মার খায়, নিজের দেশ টিকে রাখতে পারে না, তারা এসে বাংলাদেশ সীমান্ত পাহারা দিবে? সামাদ ভাই যেটা বলেছেন কি হবে, একটা যুদ্ধ হবে, তারা চাচ্ছে একটা যুদ্ধ ভারতের সাথে, উস্কানি দিচ্ছে। সাধারণত সেনাবাহিনীর যুদ্ধে তো টিকতেই পারবে না বাংলাদেশ। সামাদ ভাই 2-3 ঘন্টা বলেছে, আমি একটু বাড়াই দিই, 2-3 দিন ধরে নিলাম, বা আপনার পক্ষ থেকে আমি 2-3 মাসই ধরে নিলাম। তাহলে তারপরে তো বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি কিছুই টিকবে না, সামনে দিবে জনগণ। দিয়ে কি করবে, ভিকটিম কার্ড খেলে, এই যে দেখো হিন্দুরা, ভারতের হিন্দুরা আমাদের বাংলাদেশে মুসলমান মিলে মিলছে, যেটা যে গাজাতে আমার জঙ্গিরা খেলে, যে ভিকটিম কার্ড খেলে, যে গেমটা খেলে, ওই গেমটা এখানে খেলবে আর ব্যবসা করবে। এমনি মধ্যপ্রাচ্য থেকে টাকা আনবে, ইউরোপ আমেরিকা টাকা আইনা, তো এমনি তো জামাতের জাকাত আইনে ব্যাংক বানায়, ইসলামী ব্যাংক বানায়, হাসপাতাল বানায়। তখন এরা কি করবে, এই যে দেখো, ওই যে দেখেন না হামাসের জঙ্গি হানিয়া, ভাত পায় না ইসরায়েল, ফিলিস্তিনি লোকেরা ভাত পায় না, না খায় থাকে, ত্রাণ খেয়ে বাঁচে, তার সম্পত্তির পরিমাণ 4,000 কোটি টাকা। এই ইসমাইল হানিয়া থাকে 5 স্টার হোটেলে কাতারে। মানে কত বড় বিপ্লবী নেতা, কাতারের 5 স্টার হোটেলে থাকে, কাতারের, বাংলাদেশের 5 স্টার হোটেল। বুঝতে যে এই ব্যবসাটা জামাত এখানে করতেছে, যেটা জামাতে বললেন, এখানে জামাতের একটা যুদ্ধ চাচ্ছে। মানে যুদ্ধ, এরা হারলেও লাভ, জিতলেও লাভ। জিতলে তো লাভই, আর হারলে কি লাভ? ওই যে মধ্যপ্রাচ্য থেকে বলবে হিন্দুরা মারছে, টাকা দাও, পয়সা দাও, বিল্ডিং বানানো লাগবো, ব্যাংক বানানো লাগবো, দাও, এনজিও খুলতে হবে, গ্রামীণ ব্যাংকের ইউনিট বলবে আমার এনজিও খুলতে হবে, টাকা দাও, পয়সা দাও, আরো ফুলে পেঁপে উঠবে। এই ব্যবসা তারা করতেছে। কিন্তু সব সময় সব হিসাব মিলে না, সব সময় অঙ্ক করে সবকিছু হয় না। এই বাংলাদেশটা ভারতের সাথে যুদ্ধ লাগা মাত্রই বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে, না খায় থাকবে, বিনা চিকিৎসায় মারা যাবে। দুর্ভিক্ষে কেন হবে? ভারত যখন কোর্টসিন বন্ধ করে দিবে, বাংলাদেশের এই যে তৌহিদি জনতা, তৌহিদি মুসলমান ইমানদারেরা, তাদের খাদ্যের দাম 5 গুণ বাড়াই দিবে। খাদ্যের অভাবে দরিদ্র লোক মরবে, পরে ধনী লোকেরা বিমানের হামলায় মরবে, গুলি খায় মরবে, সন্ত্রাসী হামলায় মারা যাবে দেশের মধ্যে। এদের সুখে খাইতে ভূতে গেলায়, তাই ভারতের সাথে চুল খাইতেছে। এই চুলখানি বেশি দিন থাকবে না। ভারত খুব ধীরে সুস্থে, ভারত কোনো কিছু আপনাকে বলে কয়ে করবে না। বিনা গুলিতে, বিনা বোমায়, বিনা পারমাণবিক বোমায়, বিনা AK-47 পাকিস্তানকে কিন্তু ভিখারিস্তানে পরিণত করে দিয়েছে, পৃথিবী থেকে আইসোলেটেড করে দিয়ে। আকল তো বাংলাদেশের মাদ্রাসা সাবদের আকলে নাই। বুঝেন না এদের কিরকম বোধ ও বুদ্ধি, যে এরা বলে যে ভারতের মুসলমানকে পাঠাই দিছে, ভারতে খাওয়ার দাবার পায় না, ভারতের মানুষ হাগে মুতে রাস্তায় উঠে গরুর মুত খায়। কিন্তু এই উটের মুত খাওয়া, গরুর মুত খাওয়া দেশেই কিন্তু আবার বাংলাদেশের মুসলমানেরা 1.5 কোটি গিয়ে কাজের বয়স আছে, কেউ গিয়ে দিন মজুরে কাজ করে। এরা এরকম বেহায়া বেলাস, এদের ইতিহাস সবসময় উল্টো করে পড়ে না। এখন এই সমস্ত মূর্খদের আপনি মূর্খদেরও ঠিক করতে পারবেন, কিন্তু গন্ড মূর্খদের তো আপনি ঠিক করতে পারবেন না। গাধাকে পিটিয়ে তো আপনি ঘোড়া বানাইতে পারবেন না ভাই, এটা তো সম্ভব না। এগুলো এই দেশে বিশ্ববিদ্যালয় বানাক আর মাদ্রাসা বানাক, এই দেশে মানুষের মগজ সবসময় ভারত বিরোধী। এই ব্যাপারে বারবার যেটা আমি বলে থাকি,